ইরান থেকে ইয়েমেন পর্যন্ত এক টানটান সামরিক সজ্জা। সারি সারি ইয়েমেনি ক্ষেপণাস্ত্র কি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারবে? যদি তা হয়, তাহলে ইসরায়েলের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে। পরিস্থিতি কি সেই অনিবার্য সংঘাতের দিকেই গড়াচ্ছে? ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হুথি যোদ্ধারা লোহিত সাগরে চলাচলকারী ইসরায়েলি ও তাদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে নিয়মিত হামলা চালায়, কিন্তু এবার তারা আরও সরাসরি হুঙ্কার দিয়েছে। হুথি আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ আল ফারা সাফ জানিয়েছেন, ইসরায়েলকে জবাব দেওয়ার জন্য ইয়েমেন সম্পূর্ণভাবে প্রস্তুত। আল ফারায়ের ভাষ্য, ইয়েমেন প্রতিক্রিয়া জানাতে সম্পূর্ণভাবে প্রস্তুত। এটা শুধুই রাজনৈতিক রটনা নয়, বরং বাস্তবে হাতের তালুতে থাকা কৌশলগত পরিকল্পনা। অতি সশস্ত্র গোষ্ঠীর পক্ষ থেকে এমন সরাসরি সামরিক পরিকল্পনার ঘোষণা আন্তর্জাতিক কূটনীতির প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। এর অর্থ কেবল কথার যুদ্ধ নয়, বরং বাস্তব সামরিক সংঘাতের প্রস্তুতি। ইয়েমেন ঘোষণা করেছে, যে কোনো আগ্রাসনের বিপরীতে তারা শক্ত জবাব দিতে প্রস্তুত। হুথিদের শক্তিকে ইসরায়েল আর ছোট করে দেখতে পারছে না। সাম্প্রতিক সময়ে হুথিদের ছোড়া মিসাইলে বহুবার ইসরায়েলের বিমান চলাচল ব্যবস্থাকে বন্ধ করতে হয়েছে, যা দেশটির জন্য এক চরম বিব্রতকর ও বেগতিক পরিস্থিতি। ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা হল মধ্যপ্রাচ্যের আকাশে এক অভেদ্য বর্ম, কিন্তু বারবার সেই বর্মে ফাটল ধরাচ্ছে ইয়েমেনের মরুভূমি থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র। ইসরায়েল হুথিদের দমানোর চেষ্টা করেছে, তাদের অবস্থানে হামলা করেছে, কিন্তু ফলাফল হয়েছে উল্টো। কারণ হুথিরা কেবল একটি প্রক্সি শক্তি নয়, তাদের রয়েছে এক দৃঢ় আদর্শিক প্রতিরোধ এবং সম্ভবত অপ্রচলিত কিন্তু কার্যকর সামরিক সক্ষমতা। হুথিদের এই সামরিক প্রস্তুতি কেবল মধ্যপ্রাচ্যের কূটনীতিক ও ছন্দ হামলার পর্যায়ে সীমাবদ্ধ থাকবে, নাকি আগামী কয়েক সপ্তাহে একটি বাস্তব সামরিক সংঘাত ঘটে যেতে পারে, এই নিয়েই এখন চলছে তীব্র জল্পনা। তেহরান থেকে শুরু করে ইয়েমেনের রাজধানী সানা পর্যন্ত বিস্তৃত এই প্রতিরোধ অক্ষ এখন টানটান যুদ্ধের সাজে প্রস্তুত। এই উত্তেজনা কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়, বরং ফিলিস্তিন সংঘাতের ধারাবাহিকতা, যা এখন মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রকে নতুন করে আঁকার দিকে ইঙ্গিত দিচ্ছে। লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজগুলোতে হুথিদের নিয়মিত হামলা বৈশ্বিক বাণিজ্যেও গভীর প্রভাব ফেলছে। ইসরায়েলের দুর্বলতা এখন হুথিদের চোখে ধরা পড়েছে, আর তারা এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের আঞ্চলিক ক্ষমতাকে আরও সুসংহত করতে চাইছে। ইয়েমেনের তথ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা তৌফিক আল হামিরির কণ্ঠেও কোনো দ্বিধা নেই, কোনো রাখঢাক নেই। তিনি স্পষ্ট করে দিয়েছেন, নেতানিয়াহুর যে কোনো নতুন আগ্রাসনের জন্য ইয়েমেন প্রস্তুত এবং তাদের প্রতিক্রিয়া হবে অত্যন্ত বেদনাদায়ক। স্পুটনিককে দেয়া তার সাক্ষাৎকারটি যেন এক বিদ্যুৎ ঝলক। তাতে হুথিদের শক্তি ও কৌশলের ইঙ্গিত স্পষ্ট। ইয়েমেন হুমকি মেনে নেয় না, আমাদের বিকল্প বিস্তৃত। ইসরায়েল আবারও হামলা চালালে আমরা প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি। এই বাক্যগুলো কেবল সতর্কবার্তা নয়, এটি আনসার আল্লাহ বা হুথি গোষ্ঠীর চ্যালেঞ্জ। গোপন মার্কিন প্রতিবেদন। ইরানের পারমাণবিক বোমা নিয়ে আসল সত্যিটা কি? ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরান হামলার পর দাবি করা হয়েছিল যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু সম্প্রতি ফাঁস হওয়া একটি গোপন মার্কিন প্রতিবেদন বলছে ভিন্ন কথা। এই প্রতিবেদন যেন এক ধাক্কায় ভেঙে দিচ্ছে সব দাবি। ধ্বংসের দাবি বনাম আংশিক ক্ষতি, ধোঁয়াশা নাকি উদ্দেশ্য প্রণোদিত? প্রাথমিক গোপন মার্কিন প্রতিবেদন অনুযায়ী ইরানের দুটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র কেবল সেগুলোর প্রবেশপথ বন্ধ করতে পেরেছে, কিন্তু ভূগর্ভস্থ ভবনগুলো ধ্বংস করতে পারেনি। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক মার্কিন কর্মকর্তা এই খবর জানিয়েছেন। এটি যেন ট্রাম্প প্রশাসনের দাবির সঙ্গে সম্পূর্ণ বেমানান। তাহলে কি প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অতিরঞ্জিত ছিল? যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি মাত্র কয়েক মাসের জন্য পিছিয়েছে বলে প্রাথমিক তথ্যে উঠে এসেছে। মার্কিন গোয়েন্দারা হামলার আগেই বলেছিলেন, ইরান দ্রুত বোমা তৈরির চেষ্টা করলেও তাতে অন্তত 3 মাস লাগবে। কিন্তু মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ এখন বলছে, এই বিমান হামলা এবং ইসরায়েলের কয়েকদিনের হামলা শেষে ইরানের পরমাণু কর্মসূচির অগ্রগতি শুধু 6 মাসের কম সময়ে পিছিয়েছে।
সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা বলছেন, ইরান যদি তড়িয়ে ঘুরিয়ে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করে তবে তা হবে অপেক্ষাকৃত ছোট ও অপরিপক্ক ধাঁচের বিস্ফোরক ডিভাইস। একটি ক্ষুদ্রাকৃতির পারমাণবিক বোমা তৈরি করা অনেক বেশি জটিল কাজ, কিন্তু মার্কিন হামলায় ইরানের উন্নত মানের পারমাণবিক গবেষণায় কতটা ক্ষতি হয়েছে তা এখনো স্পষ্ট নয়। ইউরেনিয়াম সরিয়ে নিয়েছিল ইরান, আরেক চমক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, হামলার আগেই ইরান তার সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ সরিয়ে ফেলেছিল। এতে হামলায় পারমাণবিক উপাদানের খুব সামান্যই ধ্বংস হয়েছে। ধারণা করা হচ্ছে ইউরেনিয়ামের কিছু অংশ ইরানের গোপন পারমাণবিক স্থাপনাগুলোয় সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন ইসরায়েলি কর্মকর্তা মনে করেন, ইরান কিছু ছোট ও গোপন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র গড়ে তুলেছে, যেন বড় স্থাপনা আক্রান্ত হলেও কর্মসূচি চালিয়ে নেওয়া যায়। এটি যেন ইরানের দূরদর্শিতা বা ইসরায়েলের ভুলের দিকেই ইঙ্গিত করে। হোয়াইট হাউস অবশ্য ডিআই এর মূল্যায়নের সঙ্গে দ্বিমত পোষণ করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট এক বিবৃতিতে প্রাথমিক মূল্যায়ন প্রতিবেদনকে পুরোপুরি ভুল মন্তব্য করে বলেছেন, কথিত এই মূল্যায়ন ফাঁস করার উদ্দেশ্য পরিষ্কার, প্রেসিডেন্ট ট্রাম্পকে হেয় করা এবং যারা অত্যন্ত নিখুঁতভাবে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংসের অভিযানে অংশ নিয়েছেন সেই সাহসী বৈমানিকদের ছোট করা। তিনি আরও বলেন, 30,000 পাউন্ডের 14টি বোমা যদি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে ফেলা হয় তবে কি হয় তা সবাই জানেন, ফলাফল হয় সম্পূর্ণ ধ্বংস। ডিআই এর প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়, হামলায় ইরানের স্থাপনাগুলোর ক্ষতি ট্রাম্প প্রশাসনের কিছু কর্মকর্তার প্রত্যাশার চেয়ে কম হয়েছে। শুধু তাই নয়, ইরান তার প্রায় সব পারমাণবিক উপকরণের নিয়ন্ত্রণ ধরে রাখতেও সক্ষম। এর মানে তারা যদি পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত নেয় তবে তুলনামূলকভাবে দ্রুতই তা করতে পারবে। ইসরায়েলি হামলায় তেহরানের পারমাণবিক স্থাপনা ও সামরিক নেতাদের হত্যার পর ইরান কঠোর প্রতিশোধের অঙ্গীকার করেছে। তারা বলেছে, এই গল্পের শেষ ইরানের হাতে লেখা হবে। প্রতিশোধের প্রথম ধাপে ইসরায়েল জানিয়েছে, ইরান তাদের দিকে 100টি ড্রোন নিক্ষেপ করেছে। ইসরায়েল দাবি করেছে, ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এই ড্রোনগুলিকে ইসরায়েলি ভূখণ্ডের বাইরেই প্রতিহত করেছে। ইরাক জানিয়েছে 100টিরও বেশি ইরানি ড্রোন তাদের আকাশসীমা অতিক্রম করেছে। এর কিছুক্ষণ পরেই জর্ডান জানায়, তাদের বিমান বাহিনী ও প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোনকে তাদের আকাশসীমায় প্রবেশ করতে বাধা দিয়েছে, কারণ তাদের আশঙ্কা ছিল সেগুলো জর্ডানের ভূখণ্ডে আঘাত হানতে পারে। এই ঘটনা মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে। ইরানের হুমকি ও অভিযোগ। ইসরায়েলের হামলার প্রতিক্রিয়ায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কঠোর শাস্তি দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি দাবি করেছেন, ইসরায়েল আবাসিক এলাকাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। ইরান সামরিক ও কূটনৈতিক উভয় ধরনের প্রতিক্রিয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমেরিকার ভূমিকা ও ইরানের দৃষ্টিভঙ্গি। ইরান মধ্যপ্রাচ্য মার্কিন সামরিক স্থাপনাগুলিতে আক্রমণ করবে কিনা তা এখনো স্পষ্ট নয়। তবে ইরানের নেতারা সম্ভবত মনে করছেন, ট্রাম্প প্রশাসন শুধু এই হামলার বিষয়ে আগে থেকে অবগতই ছিল না, বরং গোপনে এর সমর্থন করেছিল। আমেরিকা এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে, কিন্তু তেহরান ইঙ্গিত দিয়েছে যে এই হামলাটি সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সমন্বিত ছিল এবং ইসরায়েলি বিমান বাহিনী সম্পূর্ণরূপে মার্কিন সরবরাহের উপর নির্ভরশীল। ইরান সরকার ইসরায়েলকে সন্ত্রাসবাদের জন্য অভিযুক্ত করেছে। তারা বলেছে, এই আক্রমণ প্রমাণ করে যে ইসরায়েল কোনো আন্তর্জাতিক নিয়ম বা আইন মেনে চলে না, বরং প্রকাশ্যে ও নির্লজ্জভাবে সন্ত্রাসী লিপ্ত হয় এবং বিশ্বের চোখের সামনে যুদ্ধের আগুন জ্বালায়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের সাথে যুদ্ধ শুরু করা সিংহের লেজ নিয়ে খেলা। ইরান সতর্ক করে দিয়েছে যে যদি তাদের সরকার টিকে থাকে তাহলে ইসরায়েলের আক্রমণের মুখে পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করার প্রয়োজন অনুভব করতে পারে। বিবৃতিতে বলা হয়েছে, বিশ্ব এখন ইরানের সমৃদ্ধি, পারমাণবিক প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র শক্তির অধিকারের ওপর জোর দেওয়ার বিষয়টি আরও ভালোভাবে বুঝতে পেরেছে। ইরানের ইস্পাহানের আঞ্চলিক গভর্নররা বলেছেন, নাতানজ পারমাণবিক স্থাপনা থেকে ইউরেনিয়ামের কোনো লিকেজ হয়নি, কোনো বিদ্যুৎ বা তেল স্থাপনায় আঘাত হানা হয়নি। ইরান জোর দিয়ে বলেছে, পারমাণবিক বোমা তৈরির কোনো গোপন পরিকল্পনা তাদের নেই।
কয়েক বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর যে আকাঙ্ক্ষা বারবার ব্যক্ত করে এসেছিল, শেষ পর্যন্ত তা বাস্তবের মুখ দেখল। 13 জুন ভোররাতের দিকে তাদের হামলায় ইরানের রাজধানী তেহরান সহ বেশ কয়েকটি শহর কেঁপে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা অসংখ্য ছবিতে ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনা থেকে ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে। কিন্তু এই প্রতিক্রিয়ায় শেষ নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের ধারণা, ইরান আরও বড় আকারে প্রতিশোধ নেবে, যা পুরো অঞ্চলকেই যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তেমনটা হলে তাতে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়বে বলে বিশ্লেষক ও বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরেই সতর্ক করে আসছেন, বলছে CNN। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন অধ্যায়, রুশ ঢালে অপ্রতিরোধ ইরান। তেল আবিব থেকে ওয়াশিংটন, বিশ্বের তাবর তাবর সামরিক হেডকোয়ার্টারের মনিটরে ভেসে ওঠা একটি লাল বিন্দু সব হিসেব উল্টে দেবে। এতদিন যে ইসরায়েলি F-35 স্টেলথ ফাইটারকে আকাশের অপ্রতিরোধ শিকারী বলে মনে করা হতো, সেটিই এখন শিকারে পরিণত হবে। ইরানের মরুভূমির আকাশে এক নীরব প্রহরী জেগে উঠেছে, যার অদৃশ্য জাল ভেদ করা প্রায় অসম্ভব। খেলা ঘুরে গেছে। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রাণকেন্দ্র ইস্পাহানের আকাশ এখন আর আগের মতো নেই। গত 26 জুলাই মরুভূমির বুক চিরে যখন একটি মিসাইল আকাশে গর্জে উঠল, তখন তা শুধু একটি পরীক্ষা ছিল না, ছিল মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে একটি ভূ রাজনৈতিক ভূমিকম্পের ঘোষণা। এটি ছিল রাশিয়ার কিংবদন্তি তুল্য S-400 ট্রায়াঙ্গ এয়ার ডিফেন্স সিস্টেমের প্রথম অপারেশনাল পরীক্ষা, যা এখন ইরানের হাতে। মস্কোর এই পদক্ষেপ নিছক কোনো সামরিক চুক্তি নয়, এটি একটি মাস্টার স্ট্রোক। অত্যন্ত গোপনে রাশিয়ান Il-76 পরিবহন বিমানে করে এই মারাত্মক সিস্টেমের বিভিন্ন অংশ তেহরানে এসে পৌঁছায়। রাশিয়া আনুষ্ঠানিকভাবে মুখে কুলুপ এঁটেছে, যা এই ঘটনাকে আরও রহস্যময় এবং ভয়ঙ্কর করে তুলেছে। S-400 শুধু একটি মিসাইল সিস্টেম নয়, এটি প্রায় 400 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এক দুর্ভেদ্য দুর্গ। এর রাডার এতটাই শক্তিশালী যে মার্কিন ও ইসরায়েলিদের অহংকার F-35 স্টেলথ জেটের ছায়াও তার চোখ এড়াতে পারবে না। এর মানে হলো ইরানের আকাশে হামলা চালানোর চিন্তা এখন দুঃস্বপ্নের নামান্তর। ইরানের আকাশসীমায় প্রবেশ করার অর্থ এক অদৃশ্য মৃত্যু ফাঁদে পা দেয়া। কিন্তু প্রশ্ন হলো, রাশিয়া হঠাৎ কেন তার সবচেয়ে উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা ইরানকে দিল? এখানেই লুকিয়ে আছে আসল টুইস্ট। এটি কোনো উপহার নয়, বরং ইরানের এক শীতল প্রতিশোধ এবং ভূ রাজনৈতিক দাবা খেলার চূড়ান্ত চাল। বেশ কিছুদিন ধরেই রাশিয়ার কাছ থেকে Su-35 যুদ্ধ বিমান পাওয়ার কথা ছিল ইরানের, কিন্তু মস্কো সেই প্রতিশ্রুতি পূরণে দেরি করছিল। সহ্য করতে না পেরে তেহরান তার ধৈর্যের শেষ সীমায় পৌঁছে যায়। তারা মস্কোকে একটি স্পষ্ট বার্তা দেয়, হয় প্রতিশ্রুত যুদ্ধ বিমান দিন, না হলে আমাদের আকাশ রক্ষার জন্য আরও শক্তিশালী কিছু চাই। চাপের মুখে রাশিয়া তার তুরুপের তাস S-400 ইরানের হাতে তুলে দিতে বাধ্য হয়। এটি প্রমাণ করে ইরান এখন আর রাশিয়ার দাবার ঘুঁটি নয়, বরং নিজেই একজন শক্তিশালী খেলোয়াড়, যে প্রয়োজনে রাশিয়ার মতো পরাশক্তিকেও তার দাবি মানতে বাধ্য করতে পারে। এই একটি পদক্ষেপের মাধ্যমে ইরান এবং রাশিয়া যৌথভাবে মধ্যপ্রাচ্যে নিজেদের শক্তির এক নতুন বলয় তৈরি করেছে। ইরানের হাতে এখন এমন এক ঢাল, যা তার পারমাণবিক স্থাপনাগুলোকে যে কোনো হামলা থেকে রক্ষা করবে। অন্যদিকে রাশিয়া তার মিত্রকে শক্তিশালী করে এই অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি প্রভাবকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। মধ্যপ্রাচ্যের দাবা বোর্ডে পুরনো সব চাল এখন অচল। বিশ্ব এখন রুদ্ধশ্বাসে অপেক্ষা করছে এই নতুন চালের জবাবে ইসরায়েল এবং আমেরিকা তাদের পরবর্তী পদক্ষেপ কি নেয়। তবে একটি বিষয় স্পষ্ট, ইরানের আকাশ আর কারো খেলার মাঠ নয়। মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ চলছে। ইরান সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরান ইসরায়েল সংঘাতে জড়িয়ে পড়ে, তাহলে তেহরান চুপ করে বসে থাকবে না। তাদের নিশানা হবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো। এর অর্থ কি? মধ্যপ্রাচ্য কি এক নতুন যুদ্ধের মুখোমুখি হতে চলেছে? ইরানের হুমকি, মার্কিন ঘাঁটিতে হামলার প্রস্তুতি। দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকার খবর অনুযায়ী ইরানের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে।
তাদের পরিকল্পনা হলো প্রথমে ইরাকে থাকা মার্কিন বাহিনীকে লক্ষ্য করে হামলা চালানো হবে, এরপর অন্যান্য আরব দেশে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোও তাদের নিশানায় আসবে। এই খবর মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই হুঁশিয়ারি এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ফর্দো পারমাণবিক কেন্দ্রে ইসরায়েলের হামলা পরিকল্পনায় সমর্থন দেওয়ার কথা বিবেচনা করছেন। ফর্দো পারমাণবিক স্থাপনা ইরানের পাহাড়ি এলাকায় অবস্থিত এবং এটি এখনও অক্ষত আছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী চান যুক্তরাষ্ট্র এই ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় বোমা ফেলুক, কারণ এটি ধ্বংস করার মতো বোমা শুধু যুক্তরাষ্ট্রের কাছেই আছে। ইরানের আশঙ্কা যে কোনো সময় যুক্তরাষ্ট্র তাদের উপর হামলা চালাতে পারে, আর এমন পরিস্থিতি সৃষ্টি হলে ইরানও পাল্টা জবাব দেবে। তেহরানের কর্মকর্তারা আরও সতর্ক করে বলেছেন, প্রয়োজনে ইরান হরমুজ প্রণালীতে মাইন পেতে দিতে পারে। এই প্রণালী বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের একটি গুরুত্বপূর্ণ পথ। সেখানে মাইন পেতে দেওয়া হলে আন্তর্জাতিক জাহাজ চলাচলে বিপর্যয় দেখা দিতে পারে এবং বিশ্ব জুড়ে জ্বালানির দাম হঠাৎ করেই বেড়ে যেতে পারে। হুথি বিদ্রোহীদের সক্রিয়তা ও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি। শুধু ইরান নয়, ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও আবার লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর আগেও হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য বড় হুমকি তৈরি করেছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উড়োজাহাজগুলোকে আটলান্টিক পেরিয়ে যেতে দেখা গেছে। বিশ্লেষকরা মনে করছেন এটি ওয়াশিংটনের তরফে সামরিক প্রস্তুতি জোরদারের ইঙ্গিত। দ্য টেলিগ্রাফকে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, ট্রাম্প এখন এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি জড়ানোর ব্যাপারে আগের চেয়ে অনেক বেশি আগ্রহী হয়ে উঠেছেন। জাতিসংঘের পরমাণু বিষয়ক সাবেক পরিদর্শক ডেভিড অলব্রাইট বলেছেন, ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ফর্দো মাটির অন্তত ৮০ মিটার বা ২৬২ ফুট গভীরে, যা ধ্বংস করা কঠিন। বিবিসি রেডিও 5-এর সাথে আলাপকালে তিনি জানান, ইরাকে তাদের কাজের অভিজ্ঞতা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রমের জন্য সহায়ক হয়েছে। বিশেষ করে গোপন কর্মসূচিগুলো পরিদর্শনের উপায় বের করার ক্ষেত্রে এটি সহায়তা করেছে। অলব্রাইট ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটির প্রতিষ্ঠাতা। তার মতে, এখন যেখানে ইসরায়েল হামলা করছে, আমি বিশ্বাস করি ইসরায়েল ওই স্থাপনা দীর্ঘ সময়ের জন্য বন্ধ করাতে পারে, আর যুক্তরাষ্ট্র এটি পুরোপুরি ধ্বংস করতে পারে। নতুন যুদ্ধের দ্বারপ্রান্তে মধ্যপ্রাচ্য। এই পরিস্থিতি এক প্রশ্নই বারবার সামনে আনছে, মধ্যপ্রাচ্য কি এক সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে? ইরান ও যুক্তরাষ্ট্রের সরাসরি সংঘাতের অর্থ হবে আঞ্চলিক এবং সম্ভবত বৈশ্বিক জ্বালানি সংকট। সব মিলিয়ে এই অঞ্চলে অস্থিরতা ক্রমশ বাড়ছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের এই টানাপোড়েন আগামী দিনগুলোতে কোন দিকে মোড় নেয় তা সময়ই বলে দেবে। তবে আপাতত মধ্যপ্রাচ্যের আকাশে ঘন মেঘ জমেছে, যা যে কোনো মুহূর্তে ঝড়ে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান ইসরায়েল সংঘাত ক্রমেই নতুন মোড় নিচ্ছে। এবার ইরানের শীর্ষ সামরিক জেনারেল সরাসরি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হুঙ্কার দিয়েছেন। নেতানিয়াহুকে নত যেন না করা পর্যন্ত অভিযান চলবে, ইরানের শীর্ষ জেনারেলের অঙ্গীকার। 23 জুন একটি ভিডিও বিবৃতিতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি ঘোষণা করেছেন, ইসরায়েলি সরকারের বিরুদ্ধে তাদের পূর্ণ শক্তির সাথে প্রতিশোধমূলক অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে, যতক্ষণ না বেনিয়ামিন নেতানিয়াহু পূর্ণ অসহায় হয়ে পড়েন। এই ঘোষণা অপারেশন ট্রু প্রমিস 3-এর 21তম পর্ব শুরু হওয়ার পরপরই এসেছে, যা ইরানের দৃঢ় সংকল্পের ইঙ্গিত দেয়। মেজর জেনারেল মুসাভি স্পষ্ট জানিয়েছে যে ইসরায়েলি সরকার এবং যুক্তরাষ্ট্রের দ্বারা সংঘটিত অপরাধ উত্তরহীন থাকবে না, শত্রুপক্ষ যতই ক্ষতি করুক না কেন। তিনি বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আমেরিকান আগ্রাসনের কথা উল্লেখ করেছেন, যাকে তিনি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তার মতে,
এই অপরাধমূলক কাজের প্রকৃতি প্রতিক্রিয়া ছাড়া থাকবে না। ট্রাম্পের হস্তক্ষেপ এবং নেতানিয়াহুর ব্যর্থ প্রক্সি। মেজর জেনারেল মুসাভি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধে অংশগ্রহণের তীব্র সমালোচনা করেছেন। তিনি ট্রাম্পের এই পদক্ষেপকে ইহুদিবাদী শাসন ব্যবস্থা, বিশেষ করে নেতানিয়াহুকে উদ্ধারের জন্য একটি মরিয়া প্রচেষ্টা হিসেবে বর্ণনা করেছেন। মুসাভির মতে নেতানিয়াহু এই অঞ্চলে আমেরিকার ব্যর্থ প্রক্সি। তিনি বলেন, ট্রাম্প পরাজয়ের ভারে নেতানিয়াহুর পতন প্রত্যক্ষ করার পর এই বেপরোয়া কাজের মাধ্যমে তাকে কৃত্রিম শ্বাস প্রশ্বাস দেওয়ার সিদ্ধান্ত নেন। ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন বোমারু বিমান ইরান জুড়ে 3টি পারমাণবিক স্থাপনা ইস্পাহান, নাতানস এবং ফোর্দো লক্ষ্য করে হামলা চালায়। এই হামলা ইরানে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এর আগে 13 জুন থেকে ইসরায়েলি শাসন ব্যবস্থার আগ্রাসন শুরু হয়েছিল, যার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনী ট্রু প্রমিস 3 এর অধীনে প্রতিশোধমূলক অভিযান শুরু করে। ইরান ইসরায়েলি সরকার ও তার সামরিক অবকাঠামোর উপর প্রচণ্ড আঘাত হানে। ইরানি কর্মকর্তারা সতর্ক করে দিয়েছেন, আমেরিকান আগ্রাসন শাস্তি ছাড়াই পার পাবে না। নেতানিয়াহুকে কি সত্যিই নতজানু করা সম্ভব? ইরানের শীর্ষ জেনারেলের এই অঙ্গীকার কি কেবল কথার কথা, নাকি এর পেছনে সত্যিকারের সামরিক পরিকল্পনা আছে? নেতানিয়াহুকে পূর্ণ অসহায় না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাওয়ার অঙ্গীকার একদিকে যেমন ইরানের দৃঢ়তা প্রকাশ করে, অন্যদিকে তেমনি এই অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী অস্থিরতার ইঙ্গিত দেয়। ইরানের অভিজাত ইসলামী বিপ্লবী গার্ড কোর আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে। ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি ভোগ করতে হবে। মিস্টার ট্রাম্প, আপনি জুয়ারি, আপনি এই যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব। ইরানের নতুন প্রতিরক্ষা ও পারমাণবিক কৌশল। মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনা ফের ঘনীভূত হচ্ছে। ইরান, যে দেশ বছরের পর বছর বিদেশি হুমকি, চাপে, আক্রমণে দাঁড়িয়েছে অটল, এবার তার প্রতিরক্ষা নীতি ও পারমাণবিক অবস্থান পুনর্বিবেচনার ডাক দিচ্ছে। ইরানের 70 জন সংসদ সদস্য সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, আইনসভা, নির্বাহী ও বিচার বিভাগীয় শাখার প্রধানদের উদ্দেশ্যে চিঠি পাঠালেন। চিঠিতে বলা হয়েছে, দেশের প্রতিরক্ষা মতবাদ ও পারমাণবিক অবস্থান আবার মূল্যায়ন করা প্রয়োজন। এটি এমন এক সময় এসেছে যখন ইরানের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলেও বিশ্বের কাছে বারবার বলেছে দেশটি, কিন্তু বাস্তবতা বলছে পশ্চিমা শক্তি ও ইসরায়েল সরাসরি হুমকি দিচ্ছে। জুনে ইসরায়েল মার্কিন সাহায্যে ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক স্থাপনাগুলোর উপর আক্রমণ চালায়। ফোর্দো সহ 3টি স্থাপনায় হামলা, যা আন্তর্জাতিক আইন ও এনপিটি চুক্তি লঙ্ঘন করে ইরানকে কঠোর অবস্থান নেয়ার পথে ঠেলে দেয়। ইরানের প্রতিরক্ষা মতবাদে স্পষ্টভাবে বলা আছে, পারমাণবিক অস্ত্র তৈরি বা ব্যবহার করা যাবে না। এটি সুপ্রিম লিডার সাইয়েদ আলী খামেনির ফতোয়ার উপর ভিত্তি করে তৈরি। কিন্তু আইন প্রণেতারা মনে করেন, এই মতবাদ শুধু নীতি নয়, এটি জাতির আত্মমর্যাদা, শক্তি ও প্রতিরোধের প্রতীক। যখন আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞার পুনর্বহাল নিয়ে চাপ সৃষ্টি করছে, ইরান তা মোকাবিলায় প্রস্তুত। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ঘোষণা দিল, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করা হচ্ছে। তারা বলেছে, ইউরোপীয় 3টি দেশের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ এবং চাপের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হলো। এখানে শক্তির চিহ্ন স্পষ্ট, ইরান আর চুপচাপ প্রতিরোধ করবে না। আইন প্রণেতারা সতর্ক করে বলেছেন, চাপের যে কোনো প্রচেষ্টা দেশের জন্য পূর্বের চেয়ে কঠোর ও আরও সিদ্ধান্তমূলক প্রতিক্রিয়া ডেকে আনবে। ইরান জানিয়েছে, তারা যে নতুন চাপে মোকাবিলা করতে সক্ষম তা দেশকে পিছনে টানে না, বরং তাদের প্রতিরক্ষা ও শক্তি আরও দৃঢ় করে। সাম্প্রতিক চুক্তিতে IAEA এর পরিদর্শকরা সীমিত প্রবেশাধিকার পেয়েছিলেন, কিন্তু পূর্ণ তদারকি কখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। এ থেকে স্পষ্ট, ইরান নিজের পারমাণবিক কর্মসূচি ও প্রতিরক্ষা নীতি নিয়ে স্বাধীনভাবে চলবে। ইরান আজ বলছে, আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি কেউ বন্ধ করতে পারবে না।
আমাদের শক্তি, আমাদের প্রতিরক্ষা নীতি, আমাদের জাতীয় গর্ব সবই অটুট। আপনি চাপ দিতেই পারেন, কিন্তু আমরা আত্মসম্মান এবং নিরাপত্তার জন্য শক্ত অবস্থানে থাকব। এ যেন মধ্যপ্রাচ্যের এক নতুন অধ্যায়, যেখানে ইরান ইতিহাসের মতো প্রতিরোধের শক্তি দেখাচ্ছে। শত্রু যতই হুমকি দিক, জাতি অটল থাকবে। আন্তর্জাতিক চাপ, নিষেধাজ্ঞা, হামলা সবই থাকুক, তেহরান অটল, কারণ এটি শুধুই দেশ নয়, এটি শক্তির এক জীবন্ত প্রতীক। দুর্গটা ভাঙলেন, কিন্তু তাতে কি মিশে গেল হৃদয়? মাটির ভিতরও যদি অগ্নি থাকে, তবে কিভাবে প্রতিরোধ থামবে? যেন গাজার আজকে ছবি বর্ণনা করে। ইসরায়েল যতই জান্তব-জ্যাম স্থাপন করেন, যতই বোমা বর্ষণ করে, বাস্তবতা বলছে হামাসকে পুরোপুরি মুছে ফেলা সম্ভব হয়নি। কেন? এই প্রশ্নের উত্তর শুধু অস্ত্র বা কৌশলে মিলবে না, তা সামাজিক, রাজনৈতিক ও মানসিক স্তরে খুঁজে নিতে হবে। রিপোর্ট আল জাজিরার। ইসরায়েল হামাসকে পুরোপুরি পরাস্ত করতে এখনো বদ্ধপরিকর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির পরও তারা এমন মনোভাব প্রকাশ করেছে। তবে বাস্তবতা হলো, তাদের পক্ষে হামাসকে পরাস্ত করা সম্ভব নয়, এমনটি দাবি করেছেন ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিম। তিনি ওয়াশিংটনের নিউজ লাইন্স একাডেমির পরিচালক। এ বিষয়ে দ্য ন্যাশনাল ইন্টারেস্ট ম্যাগাজিনে তিনি একটি নিবন্ধ লিখেছেন। সেখানে তিনি বলেন, হামাসে নতুন করে অন্তত 15,000 যোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছে, ফলে দলটি আবার নতুন করে ঘুরে দাঁড়িয়েছে। এদের অধিকাংশ পরিপূর্ণভাবে অস্ত্রশস্ত্রে সজ্জিত। তারা ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে উপত্যকায়, ইসরায়েলি আধিপত্যের কবর দিতে। বিচ্ছিন্ন করা অঞ্চল, ধ্বংসস্তূপ, তবুও হামাস আবারও উঠে দাঁড়িয়েছে। কিন্তু সেটি কি শক্তির কারণে, নাকি ব্যর্থ ব্যবস্থাপনার ফল? টুইস্ট হলো, ইসরায়েলের কয়েকটি পদক্ষেপই দীর্ঘমেয়াদে হামাসকে শক্তিশালী করেছে। ব্রিটিশ গবেষক আজিম ইব্রাহিমের মতো বিশ্লেষকদের ভাষ্য অনুযায়ী, সামরিকভাবে ঘিরে ফেললেও হামাসের আদর্শিক এবং সামাজিক ভিত্তি মুছা যায় না। গাজার অধিবাসীদের মধ্যে থাকা হতাশা, দারিদ্র্য, জীবনযাত্রার কলহ, এসবই এক ধরনের ক্রমাগত প্ল্যাটফর্ম ইস্যু, যেখানে একটি সংগঠন সহজেই রাজনৈতিক ও সামাজিক ভূমিকা গ্রহণ করতে পারে। এই ভূমি মানসিক মিশ্রণে হামাসকে কেবল একটি সশস্ত্র গ্যাং নয়, বরং একটি রাজনৈতিক ও আদর্শিক প্রসঙ্গে রূপান্তরিত করে। যুদ্ধক্ষেত্রে কিছু ফল পাওয়া গেল, নেতাদের ক্ষতি, টানেল ধ্বংস, নিয়ন্ত্রিত এলাকায় সাময়িক দখল। কিন্তু এই সবই কেবল সাময়িক সাফল্য। যেটা বদলায়নি তা হলো গাজার মানুষের অভিজ্ঞতা, অবহেলা, অবরুদ্ধতা, রাজনৈতিক বিকল্পের অভাব। ফলত অনেকেই মনে করে যে হামাসই সবচেয়ে কার্যকর প্রতিরোধ প্রদান করে। এই অনুভূতি তাদের জনপ্রিয়তা বাড়ায়, আর তা যুদ্ধবিরতির পরেও কমেনি, বরং বেড়েছে। হামাস এখন পরাজিত না হয়েই যুদ্ধের পাট চুকিয়ে ফেলতে পেরেছে, আর এটা এমনি এমনি হয়ে যায়নি। বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন যে হামাসকে সামরিকভাবে পরাজিত করা সম্ভব নয়, কারণ এরা শুধুই একটি যোদ্ধা দল নয়, বরং এটি আন্তর্জাতিক ও আদর্শিক পরিসরেও প্রথিত। ফিলিস্তিনি সমাজের গভীরে এর শেকড় রয়েছে, যা উপড়ানো সম্ভব নয়। ইসরায়েল হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয়ের যে স্বপ্ন দেখছে, এটা আসলে মরীচিকা। এই যুদ্ধে যদিও হামাসের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু তারা এখনো অভিযান চালিয়ে যেতে সক্ষম। হামাসের জনপ্রিয়তা বৃদ্ধি। ব্রিটিশ গবেষক ইব্রাহিম জানান, ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে গাজার নাগরিক কাঠামো বিলীন হয়ে গেছে। এতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে কয়েক মিলিয়ন। অনেক এলাকা একেবারেই মাটির সাথে মিশে গেছে। তদুপরি যে প্রেরণা থেকে হামাসের জন্ম, তা এখনো বহাল আছে, বরং উত্তরোত্তর তা বৃদ্ধি পাচ্ছে। গাজার খান ইউনিসে প্রতিরোধের পাল্টা আঘাত, দখলদার বাহিনীর ওপর তীব্র হামলা। গাজার বুকে আগুন, আগ্রাসনের ছায়া ঘন হলেও থেমে নেই প্রতিরোধ। খান ইউনিস থেকে গাজার উত্তর পর্যন্ত ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো দখলদার বাহিনীর ওপর একের পর এক আঘাত হানছে। মর্টারের গর্জনে কেঁপে উঠল খান ইউনিস। ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড ঘোষণা করেছে, তারা হামাসের আল কাসাম ব্রিগেডের সাথে যৌথ অভিযানে দক্ষিণ গাজার খান ইউনিসের উত্তরে ইসরায়েলি সৈন্য ও সাঁজোয়া যানবাহনের উপরে ভারী মর্টার হামলা চালিয়েছে। এ যেন আগ্রাসনের বুকে বিদ্রোহের বজ্রপাত। বার্সেলোনা পার্কে অপ্রত্যাশিত আঘাত। অন্যদিকে মুজাহিদিন আন্দোলনের সশস্ত্র শাখা জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজার তাল আল হাওয়া এলাকায় বার্সেলোনা পার্কে অবস্থানরত একটি ইসরায়েলি সামরিক সমাবেশকে 60 মিমি মর্টার শেল দিয়ে লক্ষ্যবস্তু করেছে।
শহরের ভেতরে দখলদারদের নিরাপদ ভেবে নেওয়া জায়গাও আর নিরাপদ নয়। এই বার্তা স্পষ্ট। সেপ্টেম্বর জুড়ে অপ্রতিরোধ্য গতি। পুরো সেপ্টেম্বর মাসে ফিলিস্তিনি প্রতিরোধ অভিযান থেমে থাকেনি এক মুহূর্ত। আল কাসাম ব্রিগেড বারবার ইসরায়েলি সাঁজোয়া যানবাহনের উপর আক্রমণ চালিয়েছে। বিশেষত মেরকাভা ট্যাঙ্কের বিরুদ্ধে আল ইয়াসিন 105 শেল ব্যবহার নতুন করে আলোচনায় এনেছে প্রতিরোধের সামরিক সক্ষমতাকে। 28 সেপ্টেম্বর তাল আল হাওয়ার সালাহি টাওয়ারের কাছে একটি ট্যাঙ্ক ধ্বংস হয়। 24 সেপ্টেম্বর আল তুফায় স্নাইপার আক্রমণে একজন ইসরায়েলি সৈন্য নিহত হয়। অ্যাম্বুশ আর বিস্ফোরণে ধ্বংস দখলদার বাহিনী। আল কুদস ব্রিগেড আরও কয়েকটি অ্যাম্বুশ অভিযান চালায়। আল কুদস হাসপাতালের কাছে বর্মবিরোধী ডিভাইস বিস্ফোরণ ঘটিয়ে দখলদারদের গাড়ি ধ্বংস করা হয়। একইভাবে আল সাবরা ও আল মাগরাকা এলাকায় ইসরায়েলি সামরিক যান উড়িয়ে দেওয়া হয়। যোদ্ধারা গাজার ভেতরে এক মেরকাভা ট্যাঙ্ককেও টার্গেট করে এবং আল শাতি শরণার্থী শিবিরের কাছে একজন সৈন্যকে গুরুতর আহত করে। সীমান্ত পেরিয়ে প্রতিরোধের বার্তা। শুধু গাজার ভেতরে নয়, প্রতিরোধ যোদ্ধারা যুদ্ধকে সীমান্তের বাইরেও ছড়িয়ে দিচ্ছে। 20 সেপ্টেম্বর ইশদুদ এবং 6 সেপ্টেম্বর নেটিভোটে রকেট হামলা চালানো হয়েছে। অবরোধ সত্ত্বেও এই আক্রমণ প্রমাণ করছে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার ক্ষমতা প্রতিরোধের হাতে এখনো অটুট। আগ্রাসনের মাঝেও গাজায় প্রতিরোধ থেমে নেই। প্রতিটি আঘাত দখলদার বাহিনীকে দুর্বল করে তুলছে আর প্রতিরোধকে করছে আরও সাহসী। রাজনৈতিক সমীকরণ। মাঠের লড়াই চললেও রাজনৈতিক সমীকরণও গড়ে উঠছে সমান্তরালে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছে হামাস ও অন্যান্য গোষ্ঠী। তারা বলেছে প্রস্তাবটি সৎ বিশ্বাসে পর্যালোচনা করা হবে। কিন্তু গাজার রাস্তায় আর ধ্বংসস্তূপে প্রতিধ্বনিত হচ্ছে ভিন্ন বার্তা। অবরোধ ভাঙা যায়, দখলদার প্রতিরক্ষা ভেদ করা যায়, আর প্রতিরোধের শক্তি কোনো আগ্রাসনে নিভিয়ে ফেলা যায় না। ইরান, অদম্য এক জাতির অবিশ্বাস্য উত্থান। জানজান শহরের মঞ্চে দাঁড়িয়ে ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান যখন বজ্রকণ্ঠে ঘোষণা করলেন কোনো শক্তি ঐক্যবদ্ধ ইরানকে নতজানু করতে পারবে না, তখন যেন গোটা ইরানের আকাশ বাতাস এক নতুন আশার বার্তার অনুরণনে ভরে উঠল। এ শুধু কথার কথা নয়, এ হলো এক জাতির অদম্য স্পৃহা আর ইস্পাত কঠিন সংকল্পের প্রতিধ্বনি, যা সাম্প্রতিক এক শ্বাসরুদ্ধকর যুদ্ধের পর আরও একবার প্রমাণিত হলো। কে ভেবেছিল যে দেশটার উপর ইসরায়েল আর আমেরিকার যৌথ আগ্রাসন নেমে এসেছিল, সেই দেশই এত দ্রুত নিজেদের শক্তি ও সক্ষমতার এমন এক নজির স্থাপন করবে যা বিশ্বকে তাক লাগিয়ে দেবে? জুনের 13 তারিখ যখন ইসরায়েল ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও পারমাণবিক বিজ্ঞানীদের নিশানা করল, আর তার পরপরই যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বেসামরিক পারমাণবিক স্থাপনায় বোমা ফেলে যুদ্ধকে আরও উস্কে দিল, তখন অনেকেই ভেবেছিল ইরানের দিন ঘুরিয়ে এসেছে। কিন্তু তারা জানতো না, এক নতুন গল্পের সূচনা মাত্র। এ যেন এক হলিউডের থ্রিলারের চিত্রনাট্য। একদিকে অত্যাধুনিক আয়রন ডোম আর বিপুল সামরিক সরঞ্জাম নিয়ে সজ্জিত ইসরায়েল ও পরাশক্তি আমেরিকা, অন্যদিকে কঠোর নিষেধাজ্ঞায় জর্জরিত ইরান, যাদের একমাত্র শক্তি তাদের ঐক্য, জ্ঞান আর বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসই তাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠল যখন আগ্রাসন শুরু হলো। ইরানি জনগণ, পুলিশ, নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে ক্ষেপণাস্ত্র বিজ্ঞানীরা যে সম্মানজনক ও শক্তিশালী প্রতিরোধ গড়ে তুললেন, তা ছিল সত্যিই প্রশংসার যোগ্য। রাষ্ট্রপতি পেজেশকিয়ান গর্বের সাথে স্মরণ করলেন সেই 12 দিনের যুদ্ধের কথা, যখন ইরানি সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনী এবং ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC তাদের সমস্ত শক্তি দিয়ে শত্রুদের মোকাবিলা করেছিল। বিশ্বাস করা কঠিন কিভাবে এই বাহিনীগুলো আয়রন ডোমের মতো সুরক্ষিত ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হানল। শুধু তাই নয়, পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি কাতারের আল উদেইদ বিমান ঘাঁটিতেও নির্ভুলভাবে হামলা চালালো তারা। এ যেন ডেভিডের গলিয়াতকে হারানোর এক আধুনিক উপাখ্যান। শত্রুদের সমস্ত হুমকি ও চাপকে তুচ্ছ করে ইরানি জাতীয় সশস্ত্র বাহিনী শুধু জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেনি, তারা দেখিয়ে দিয়েছে যে দৃঢ় সংকল্পের কাছে কোনো বাধাই বড় নয়। যুদ্ধের মোড় ঘুরতে শুরু করলেও 24 জুন ইসরায়েলি সরকার ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের এই অপ্রত্যাশিত ও শক্তিশালী পাল্টা হামলায় এতটাই হতভম্ব হয়ে গিয়েছিল যে তাদের পক্ষে আর যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তেল আবিব যুদ্ধবিরতি চাইতে বাধ্য হলো। এ যেন এক অবিশ্বাস্য টুইস্ট।
যে দেশগুলো ইরানকে নতজানু করতে চেয়েছিল তারাই শেষ পর্যন্ত নিজেদের গুটিয়ে নিতে বাধ্য হলো। ইসলামী বিপ্লবী নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি ঠিকই বলেছিলেন, এই 12 দিনের যুদ্ধ ইরানি জাতির শক্তি ও দৃঢ়তা প্রকাশ করেছে। বিশ্ব দেখেছে ইসলামী প্রজাতন্ত্রের ভিত্তির অতুলনীয় দৃঢ়তা। এই যুদ্ধ ছিল ইরানের জন্য তাদের ইচ্ছা শক্তি এবং সক্ষমতা প্রদর্শনের এক মোক্ষম সুযোগ। পেজেশকিয়ানের কথাগুলো তাই শুধু স্লোগান নয়, এ হলো এক ঐতিহাসিক সত্যের প্রতিধ্বনি। যতক্ষণ পর্যন্ত ইরানি জনগণ তাদের ঐক্য ও সংহতি বজায় রাখবে, ততক্ষণ পর্যন্ত কোনো বাধা তাদের অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে পারবে না। এই যুদ্ধ ইরানকে বিশ্বের দরবারে এক নতুন পরাশক্তি হিসেবে তুলে ধরেছে, যারা নিজেদের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের জন্য যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। অদূর ভবিষ্যতে ইরান কি আরো বড় কোনো চমক নিয়ে আসছে? একটি মার্কিন ড্রোনের পতন, আর সেই পতন থেকেই ইরানের উত্থান, যা একসময় ছিল আমেরিকার গর্ব, তাই আজ তেহরানের গোপন শক্তির প্রতীক। 2011 সাল কাশ্মীরের কাছে বিধ্বস্ত হয় মার্কিন যুক্তরাষ্ট্রের এক অত্যাধুনিক গোপন ড্রোন RQ-170 সেন্টিনেল। খবর ছড়িয়ে পড়ে দ্রুত, কিন্তু এর পেছনের গল্প ছিল আরও চমকপ্রদ। ইরানের বিপ্লবী গার্ড বা IRGC শুধু সেটিকে উদ্ধারই করেনি, বরং এর সিগন্যাল জ্যাম করে GPS পথভ্রষ্ট করে সেটিকে নিজেদের হাতে নামিয়েছে, এমনটাই জানিয়েছে ওয়াইনেট নিউজ। সেই একটি ঘটনার পর শুরু হয় ইরানের প্রযুক্তি বিপ্লব। তেহরান ড্রোনটিকে রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তৈরি করে নিজের সংস্করণ শাহিদ 171 সিমোর্গ। এই ড্রোনটি দেখতে প্রায় মার্কিন মডেলের মতোই, কিন্তু সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত। এটি 2200 কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং মধ্যপ্রাচ্যের আকাশ জুড়ে নজর রাখতে সক্ষম 3D রাডার প্রযুক্তির সাহায্যে। একটি মাত্র বিধ্বস্ত ড্রোন থেকে তৈরি হয় এক পুরো স্টেলথ সাম্রাজ্য। সিমোর্গের নকশা থেকে ইরান গড়ে তোলে 5টি নতুন স্টেলথ UAV। এর মধ্যে সবচেয়ে উন্নত শাহিদ 191, যা একটি মিনি জেট ইঞ্জিনে চলে ও 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এর হালকা সংস্করণ শাহিদ 181, যেটি পুনরুদ্ধার মিশনে ব্যবহৃত হয় এবং আরও দীর্ঘ পরিসর কভার করতে পারে। 2021 সালে ইসরায়েলি F-35 যুদ্ধবিমান 2টি শাহিদ 181 ড্রোন গুলি করে নামায়। অভিযোগ ছিল ড্রোনগুলো পশ্চিম তীরের সেলগুলোর জন্য পিস্তল, ম্যাগাজিন ও প্রচারণামূলক সামগ্রী বহন করছিল, কিন্তু ইরানের দাবি এটি ছিল শুধুই গোয়েন্দা মিশন। ইরানের এই স্টেলথ ড্রোনগুলো পিকআপ ট্রাক থেকে লঞ্চ করা যায় এবং স্কিড ব্যবহার করে যে কোনো রাস্তায় অবতরণ সম্ভব, যা তাদের করে তুলেছে অত্যন্ত মোবাইল ও দ্রুত প্রতিক্রিয়াশীল। স্টেলথ পরিবার: শাহিদ 171 সিমোর্গ নজরদারির জন্য, শাহিদ 191 আক্রমণের জন্য, শাহিদ 181 রিকনাইসেন্স মিশনের জন্য, শাহিদ 161 আত্মঘাতী হামলার জন্য, আর শাহিদ 141 হালকা আক্রমণ ও গোয়েন্দাগিরির জন্য ব্যবহৃত হয়। তবে কেন দেখা যায় না এই ভয়ঙ্কর বহরকে? সামরিক বিশ্লেষকদের মতে কারণ দুটি। প্রথমত, খরচ। স্টেলথ ড্রোন বানাতে লাগে কোটি কোটি ডলার। দ্বিতীয়ত, গোপনীয়তা। বেশি ব্যবহার করলে ইসরায়েল তাদের রাডার সিগনেচার বুঝে ফেলবে, যা ভবিষ্যৎ যুদ্ধের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। তাছাড়া ইরান জানে কখন কি ব্যবহার করতে হয়। সস্তা শাহিদ 136 ড্রোন মাত্র $20,000 তৈরি হয় এবং গণহারে উৎপাদিত হয়, তাই গাজার মতো সংঘাতে ইরান সেগুলোকেই প্রাধান্য দেয়, আর উন্নত স্টেলথ ড্রোনগুলোকে রাখে বিশেষ যুদ্ধের জন্য, উপসাগরীয় দেশ বা সৌদি আরবের মতো প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ব্যবহারের লক্ষ্যে। আজ সেই আটক ড্রোনের ছায়া থেকে ইরান গড়ে তুলেছে এক ভয়ঙ্কর প্রযুক্তি সাম্রাজ্য। ভূগর্ভস্থ হ্যাঙ্গারে অপেক্ষা করছে তাদের মিনি B-2 বাহিনী, যে কোনো মুহূর্তে আকাশে উড়ে এসে বদলে দিতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধের সমীকরণ। একটি মার্কিন ভুল ইরানের জন্য হয়ে উঠেছে এক অমর শিক্ষা। যে আকাশে তারা একসময় লক্ষ্য ছিল, আজ সেখানে তারাই শিকারী। ট্রাম্পের শান্তি পরিকল্পনা, গাজায় শান্তি ফেরাতে আরবদের নতুন আশা। গাজায় শান্তি ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি নতুন পরিকল্পনা আরব দেশগুলোর মধ্যে অভূতপূর্ব সাড়া ফেলেছে।
যদিও এই পরিকল্পনা নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন, আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান এবং তুরস্ক এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তাদের এই সমর্থনকে অনেকেই বিস্ময়কর জয় হিসেবে দেখছেন। এই পরিকল্পনায় কি আছে? হোয়াইট হাউস থেকে প্রকাশিত 20 দফা এই শান্তি প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধ, হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তি এবং মানবিক সহায়তায় নিশ্চিত করার কথা বলা হয়েছে। ট্রাম্পের এই প্রস্তাবে গাজা পুনর্গঠনেরও প্রতিশ্রুতি রয়েছে, যা আরব দেশগুলোর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া এতে পশ্চিম তীরের ইসরায়েলি অধিগ্রহণ ঠেকানোর কথাও বলা হয়েছে, যা ফিলিস্তিনিদের দীর্ঘদিনের দাবি। আরব বিশ্বের কেন এই সমর্থন? আরব পররাষ্ট্রমন্ত্রীরা একটি যৌথ বিবৃতিতে ট্রাম্পের নেতৃত্ব এবং তার শান্তি উদ্যোগের প্রশংসা করেছেন। তারা মনে করেন এই পরিকল্পনা ফিলিস্তিনিদের জন্য একটি ন্যায্য দ্বিরাষ্ট্রীয় সমাধান তৈরি করতে পারে। দীর্ঘদিনের সংঘাতের মধ্যে এই পরিকল্পনা শান্তি ও আঞ্চলিক নিরাপত্তার জন্য একটি নতুন দিশা দেখাতে পারে বলে তারা মনে করেন। তুরস্ক, ইন্দোনেশিয়া এবং পাকিস্তানের মতো দেশগুলোও এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। নেতানিয়াহুর সতর্ক সমর্থন। ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে উপস্থিত হয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনাকে সতর্কতার সঙ্গে সমর্থন করেছেন। তিনি বলেছেন, এই পরিকল্পনা গাজায় যুদ্ধ শেষ করার পাশাপাশি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। তার মতে, এই পরিকল্পনার মাধ্যমে হামাসের সামরিক ক্ষমতা ভেঙে দেওয়া হবে এবং গাজা আর কখনো ইসরায়েলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে না। নেতানিয়াহু আরও বলেন, যদি হামাস এই পরিকল্পনায় রাজি হয় তাহলে প্রথম ধাপে জিম্মিদের মুক্তি দেওয়া হবে এবং পরে হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে। তবে তিনি গাজার নিরাপত্তা এবং একটি বেসামরিক প্রশাসনের বিষয়েও জোর দিয়েছেন, যা হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা পরিচালিত হবে না। ফ্রান্স ও ইতালির সমর্থন। কেবল আরব বিশ্বই নয়, ইউরোপীয় দেশগুলোও এই পরিকল্পনাকে ইতিবাচকভাবে দেখছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েলকে এই প্রস্তাবে দৃঢ়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, হামাসের কাছে সমস্ত জিম্মিকে অবিলম্বে মুক্তি দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। অন্যদিকে ইতালি এই পরিকল্পনাকে গাজায় শত্রুতা বন্ধের একটি টার্নিং পয়েন্ট হিসেবে দেখছে এবং জিম্মি মুক্তি ও মানবিক সহায়তার পথ খুলে দেওয়ার জন্য রোম এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। সামনের পথ কতটা কঠিন? এই শান্তি পরিকল্পনা নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। তবে প্রশ্ন থেকে যায়, এটি কি সত্যিই বাস্তবায়িত হবে? হামাস কি তাদের অস্ত্র ছাড়তে রাজি হবে? ইসরায়েল কি তাদের সামরিক দখলদারিত্ব থেকে পুরোপুরি সরে আসবে? এই প্রশ্নগুলোর উত্তরই বলে দেবে ট্রাম্পের এই পরিকল্পনা মধ্যপ্রাচ্যে শান্তির নতুন ভোর নিয়ে আসবে, নাকি এটিও অতীতের ব্যর্থ শান্তি উদ্যোগের তালিকায় যুক্ত হবে। আপনি কি জানেন, সম্প্রতি ইসরায়েলের ওপর ইরান যে বিশাল হামলা চালিয়েছে সেটা নাকি তাদের মোট সামরিক শক্তির মাত্র 5%-এরও কম ব্যবহার করে হয়েছে? অবাক লাগছে শুনতে, তাই না? ব্যাপারটা এমন যে আপনি আপনার হাতের তাসগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালীটা না দেখিয়ে মাত্র কয়েকটা সাধারণ তাস দিয়েই প্রতিপক্ষকে ঘায়েল করে দিলেন। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর এক জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা নাকদি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলের বিরুদ্ধে যে পাল্টা হামলা চালানো হয়েছে তাতে ইরানের প্রতিরক্ষা শক্তির 5%-এরও কম বাস্তবিক অর্থে সক্রিয় হয়েছে। এখানে সক্রিয় মানে কিন্তু এগুলো শেষ হয়ে গেছে তা নয়, বরং এর মানে হলো এই অল্প কিছু ইউনিটই শত্রুর মোকাবিলায় যুক্ত হয়েছিল। ভাবুন তো, যদি তারা তাদের আসল শক্তি প্রয়োগ করত তাহলে কি হতো? কি হয়েছিল সেদিন 13ই জুন, যখন ইসরায়েল ইরানে আকস্মিক হামলা চালায়। তার জবাবে ইরান ব্যাপক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই হামলার মধ্যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল, যা কিনা ইসরায়েল অধিকৃত অঞ্চলের গুরুত্বপূর্ণ পারমাণবিক, সামরিক ও শিল্প স্থাপনাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল। অনলাইনে ছড়িয়ে পড়া অনেক ভিডিওতে দেখা গেছে ইরানের পাল্টা হামলায় ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো, যেখান থেকে মূল হামলা চালানো হয়েছিল, গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এদিকে এই হামলা ঠেকাতে যুক্তরাষ্ট্রেরও ঘাম ছুটে গেছে। পশ্চিমা সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী ইরানের পাল্টা হামলা প্রতিহত করতে যুক্তরাষ্ট্র তাদের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে, যার জন্য তাদের 12 দিনে খরচ করতে হয়েছে প্রায় $800 মিলিয়ন বেশি।
যেখানে ইরান তাদের সীমিত শক্তি ব্যবহার করে ইসরায়েলকে নাস্তানাবুদ করেছে, সেখানে যুক্তরাষ্ট্রকে তাদের ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে হিমশিম খেতে হয়েছে। আসল শক্তি এখনো গোপন। জেনারেল নাকদি আরও বলেন, এই হামলায় মূলত তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই বেশি ব্যবহৃত হয়েছে, কিন্তু তাদের আসল শক্তি নাকি তাদের স্থলবাহিনীতে নিহত। তিনি জোর দিয়ে বলেন, আমরা সজ্জিত এবং প্রস্তুত। চাইলে আমরা আরও কয়েক বছর এই গতিতে শত্রুকে ক্ষেপণাস্ত্র হামলায় লক্ষ্যবস্তু করতে পারি। তার এই কথায় স্পষ্ট বোঝা যায়, ইরান যদি সত্যি সত্যি তাদের পূর্ণমাত্রার সামরিক জবাব দিতে চায়, তাহলে এর ব্যাপ্তি এবং ধ্বংস ক্ষমতা হবে আরও অনেক গুণ বেশি। অর্থাৎ আমরা যা দেখেছি তা ছিল কেবলই একটি ছোট্ট ঝলক। আসল খেলা এখনো শুরু হয়নি। যদি ইরান তাদের পূর্ণ সামরিক শক্তি ব্যবহার করে, তাহলে আঞ্চলিক পরিস্থিতি কোন দিকে মোড় নেবে? ইরানের হুঁশিয়ারি, তেল আবিব ও হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে তেহরান। নেতানিয়াহুর ঘুম উড়ে গেছে। তেহরানের কড়া বার্তা, আমাদের ক্ষেপণাস্ত্র পৌঁছাবে যতদূর প্রয়োজন। মধ্যপ্রাচ্যের আকাশে আবারও ছড়িয়ে পড়েছে আতঙ্কের ধোঁয়া। শুক্রবারের নামাজ শেষে ইরানের প্রভাবশালী আলেম আহমেদ খাতামি এক বজ্র গর্জনে ঘোষণা দিয়েছেন, এই বোকারা জানে না আমরা তেল আবিব ও হাইফাকে লাঙল দেব। তার এই উক্তি মুহূর্তেই পশ্চিমা বিশ্বে ছড়িয়ে পড়েছে আতঙ্কের স্রোত। খাতামের বক্তব্য শুধু কথার ঝড় নয়, সেটি যেন আগুনের ইঙ্গিত। তিনি স্পষ্ট করে বলেন, পশ্চিমা চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি কিছুই ইরানকে ভয় দেখাতে পারবে না। আমরা অবাধ্যতাকেই বেছে নেব, বলেন তিনি। এই ঘোষণা আসে এমন এক সময় যখন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি মাত্র কয়েকদিন আগে ঘোষণা করেছে প্রয়োজনে তাদের ক্ষেপণাস্ত্রের পাল্লা আরও বাড়ানো হবে। ইরানি সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন 1200 মাইলের সীমা অতিক্রম করতে চায়। বর্তমানে ইরানের ক্ষেপণাস্ত্রের স্বঘোষিত সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার, যা সহজেই ইসরায়েলের প্রতিটি সামরিক ঘাঁটি ও বন্দর শহরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে সক্ষম। খাতাম সদর দফতরের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল আসাদি পশ্চিমাদের উদ্দেশ্যে আরও এক ধাপ এগিয়ে বলেন, আমাদের হাতে যা সম্পদ আছে তাতেই আমরা 100% প্রস্তুত। তার এই বার্তাটি যেন এক অদৃশ্য ক্ষেপণাস্ত্র, যার গন্তব্য পশ্চিমা রাজধানীগুলো। অন্যদিকে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, স্যাটেলাইট চিত্রে ইরানের ইমাম খোমেনি স্পেস পোর্টে একটি অঘোষিত ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ইঙ্গিত পাওয়া গেছে। পশ্চিমা বিশ্লেষকদের ধারণা, এটি হয়তো একটি সম্ভাব্য আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ICBM পরীক্ষার অংশ। যদিও তেহরান আনুষ্ঠানিকভাবে কিছু স্বীকার করেনি, তবে ইরানের সংসদের একজন আইন প্রণেতা দাবি করেছেন, আমরা আমাদের সক্ষমতা যাচাই করেছি, যা প্রয়োজনে আরও দূরে পৌঁছাতে পারবে। এই ঘটনার পরপরই উত্তেজনা ছড়ায় আন্তর্জাতিক অঙ্গনে। 27 সেপ্টেম্বর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বেগ প্রকাশের পর E3 ব্রিটেন, ফ্রান্স, জার্মানি জাতিসংঘে নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। এরপর 29 ও 30 সেপ্টেম্বর EU এবং যুক্তরাজ্য একই পথে হাঁটে। কিন্তু তেহরান বলছে, এই নিষেধাজ্ঞা আসলে তাদের আরও শক্তিশালী করে তুলছে। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান কড়া ভাষায় পশ্চিমাদের জবাব দিয়ে বলেন, আপনারা আমাদের থামাতে পারেননি, পারবেনও না। নিষেধাজ্ঞা দিয়ে আমাদের বিজ্ঞান থামে না, বরং ত্বরান্বিত হয়। এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের বাতাসে যেন স্পষ্ট বার্তা ভেসে আসছে, ইরান আর আত্মরক্ষার সীমায় নেই, তারা এখন প্রতিশোধের অবস্থানে। আহমেদ খাতামির সেই হুঁশিয়ারি শুধু ধর্মীয় বক্তৃতা নয়, বরং এক রাষ্ট্রের ঘোষণা, যে রাষ্ট্র জানে কিভাবে টিকে থাকতে হয়, কিভাবে আঘাতের জবাব দিতে হয়। তেহরানের রাস্তায় আজ আত্মবিশ্বাসের গর্জন। আমরা আর ভয় পাই না, তেল আবিবের আকাশে ছায়া ফেলবে ইরানি ক্ষেপণাস্ত্রের আগুন। এ যেন নতুন এক বাস্তবতার সূচনা, যেখানে ইরান শুধু প্রতিরোধের প্রতীক নয়, বরং চ্যালেঞ্জ ছুড়ে দেয়া এক শক্তির নাম। পশ্চিমা বিশ্বের চোখে সেটা হয়তো উদ্বেগ, কিন্তু ইরানের জন্য সেটি এখন গর্বের অন্য নাম।